বাড়িতে একবার এক গেরুয়া বস্ত্রধারী একটি বৃদ্ধ লোক আসেন এবং তিনি এসে প্রথমে দু একটা ঠাকুরের কথাবার্তা বলেন এবং তারপরে যিনি গৃহকর্ত্রী ছিল তাকে বলে সাধ্যমতো কিছু দান করতে। এবার বাড়ির যে গৃহকর্ত্রী তিনি সেই সময় একটু ব্যস্তই ছিলেন, তো বুঝতেই পারছেন ব্যস্ততার মধ্যে হঠাৎ করে যখন কেউ আসে তখন একটু অসুবিধেই হয়। তো যাই হোক, উনি সেই সাধককে সম্মান জানান এবং তার হাতের কাছে যেটুকু যা ছিল তার সাধ্যমতো তিনি দান করেন। এবার ঘটনাটা যেটা ঘটলো, যে ওই গৃহকর্ত্রী সাধ্যমতো যখন ওনাকে কিছু দান করলো খাবার জিনিস, উনি এটা দেখে প্রচণ্ড রেগে যান এবং রেগে গিয়ে উনি বলতে থাকেন যে এই দিলি তুই আমাকে, তোর এত বড় বাড়ি ঘর, তোর সংসার এত ভর্তি, আর তোর মন এত ছোট যে তুই আমাকে মাত্র এইটুকু জিনিস দিলি। এই বলে তিনি আর কোনো কথা শোনেন না, উনি ঘর থেকে বেরিয়ে যান। মানে ঘরের সামনেটা ছিল, ঘরের চৌহদ্দি থেকে উনি বেরিয়ে যান এবং এই অবধি ব্যাপারটা তাও একরকম ছিল। তো এই গৃহকর্ত্রী একটুখানি ভয় পেয়ে যান। উনি বলেন যে আমার কাছে এইটুকুই ছিল, তো ঠিক আছে আমি আপনাকে আরও কিছু দিচ্ছি, বলে সে ঘরের ভিতর ঢুকতে যায়। তো ওই যে গেরুয়া বস্ত্রধারী যে সাধকের বেশে যিনি ছিলেন সেই লোকটি বলে যে না, আমি তোর থেকে কিচ্ছু নেব না। এই বলে ওই ভদ্রমহিলা যেটুকু জিনিস দিয়েছিলেন সেটাও উনি টান মেরে ফেলে দেন দরজার সামনে এবং ওনাকে বিভিন্ন রকমভাবে উল্টোপাল্টা কথা বলতে থাকেন এবং অভিশাপ দিয়ে বসেন যে তোর সংসার নষ্ট হবে, তোর সম্পত্তি নষ্ট হবে, সব কিছু তোর খারাপ হবে, তোর মন ভীষণ ছোট, সব কিছু থাকতেও তুই আমাকে এইটুকু জিনিস দিলি। এই বলে উনি গটগট করে বেরিয়ে চলে যায়। ভরা সন্ধেবেলা এরকম একটা ঘটনায় গৃহকর্ত্রী খুব ভয় পেয়ে যান এবং উনি ঘর থেকে বেরিয়ে ওই যিনি গেরুয়া বস্ত্রধারী যিনি সাধক ছিলেন তাকে বারবার ডাকতে থাকেন, কিন্তু উনি কোনো কথা শোনেন না। অত্যন্ত ক্রোধিত হয়ে উনি বেরিয়ে চলে যান। এবার গৃহকর্ত্রীর তো আর কিছু করার নেই, তিনি ওই জিনিসগুলোকে কুড়িয়ে, যেগুলো আর কি উনি ওই সাধককে দিয়েছিলেন, সেগুলোকে কুড়িয়ে একটা জায়গায় রেখে দেন এবং উনি ভাবেন যে নয় ওটা উনি অন্য কাউকে দান করে দেবেন অথবা জলে ভাসিয়ে দেবেন। এবার এই ভর সন্ধেবেলা এরকম যে সাপসাপান্তর করলো, এরপরে যে ঠিক কী কী ঘটনা ঘটেছিল সেটাই আমি আপনাদেরকে এখন বলবো। তো আমি সকলকে রিকোয়েস্ট করছি কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারে আপনাদের এই ঘটনাটা ভীষণ ভীষণ ভালো লাগবে এবং এই ঘটনাটা থেকে কিন্তু একটা বিশাল বড় শিক্ষা পাওয়ারও ব্যাপার আছে। তো আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবী, অতিজাগতিক কোনো কিছু ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, কারণ আমরা এই চ্যানেল আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তারপর তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা শান্তিপুর থেকে কাজলদি লিখে পাঠিয়েছেন। ওনার ছেলের সাহায্য নিয়ে ইমেলটা উনি করেছেন, সেটা উনি জানিয়েছেন। প্রথমে উনি নিজের সম্পর্কে কিছু কথা ইমেলে জানিয়েছেন, সেটা আগে আপনাদেরকে বলে নিই। কাজলদি যেটা লিখেছেন যে বর্তমানে ওনার বয়স হচ্ছে 57। এই ঘটনাটা ওনার নিজের জীবনে ঘটে যাওয়া একটা অত্যন্ত সত্যি ঘটনা, যেটা আজ থেকে বেশ অনেক বছর আগেই ঘটেছিল। তখন ওনার বিয়ে হয়েছে মাত্র 4 বছর মতো হয়েছে। তো সেই সময় ওনার জীবনে এই ঘটনাটা ঘটে এবং যখন এই ঘটনাটা ঘটেছিল সেই সময়টা
মানে উনি যেটা ইমেলে লিখেছেন যে উনি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, ভীষণ মানে কাতর হয়ে পড়েছিলেন, এবং যেদিন এই ঘটনাটা ঘটে সেই দিন কিন্তু উনি প্রচুর কেঁদেছিলেন। এইটুকুই আমি প্রথমে আপনাদেরকে বললাম। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। তো কাজলদি ঠিক যেভাবে ইমেলটা করেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি। কাজলদির শান্তিপুরে তখন বিয়ে হয়েছে, মাত্র 4 বছর হয়েছে। তো উনি বাড়িতেই থাকতেন, একজন গৃহবধূ ছিলেন, ওনার এক ছেলে এক মেয়ে। তো বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে যে একদিন সন্ধেবেলা উনি ঘরেই ছিলেন অন্যান্য দিনের মতোই, এবং ঘরে ঠাকুরকে সন্ধে ঠন্ধে দিয়ে উনি রান্নাঘরে কিছু একটা কাজ করছিলেন। এবার উনি ওনার বাড়ির বিবরণটা দিয়েছেন, সেই সময় ওনাদের বাড়িটা যেরকম ছিল সেরকম বলেছেন। তো ওনাদের বাড়িটা রাস্তা থেকে, মেন রাস্তা থেকে একটা গলি চলে গেছে, সেই গলির ভিতরে দ্বিতীয় বাড়িটা হচ্ছে ওনার। বাড়ির সামনে একটা বড় গেট মতো ছিল, তারপরে বেশ কিছুটা ফাঁকা জমি, সেখানে কিছু ফুল গাছের চাষ হতো। মানে ওনারা আর কি ফুল গাছ খুব পছন্দ করতেন, তো ওখানকার কিছু চাষি ভাইকে বলে ওনারা বাড়িতে প্রচুর ফুল গাছ করেছিলেন। এবং বাড়ির সামনে একটা বিশাল দালান, দালানের পরে আর একটা একটু স্পেস মতো জায়গা, তারপরে ঘর শুরু। এবং সেই সময় কিন্তু ওনাদের একতলা বাড়ি ছিল। এবার উনি তো ঘরের মধ্যে রয়েছেন, একটু রান্নাঘরে কাজ করছিলেন, এবং সেই সময় উনি বাড়িতে কিন্তু একাই ছিলেন। এবং ওনার সেই সময় ওনার ছেলে ছিল, তখন ওনার মেয়ে হয়নি। তো ওনার ছেলে তখন, মানে ওনাদের যে বাড়িটা ঠিক তার দুটো বাড়ি পরে ওনার শ্বশুর বাড়ি, মানে শ্বশুর বাড়ি বলতে ওইখানে ওনার শ্বশুর শাশুড়ি, ওনার ভাসুররা, সেটা একটা বড় বাড়ি ছিল। তো ওখানেই মানে দুই বাড়িতে খুব সুন্দর যাতায়াত ছিল। কিন্তু ওনার স্বামী এই বাড়িটা তার আগে করেছিলেন যে এখানে থাকবেন। তো ওনার শ্বশুর শাশুড়ি এই বাড়িতেও কখনো কখনো থাকতো, কখনো কখনো আবার ওই দুটো বাড়ি পরে ওনার ভাসুরের যে, ওনাদের যে শ্বশুর বাড়ি সেখানেও থাকতো। তো সেই সময় যখন যে সময় ঘটনাটা ঘটে সেদিন ওনার হাজবেন্ড কাজের জন্য বাইরে ছিলেন, এবং ওনার ছেলে কিন্তু ওই বাড়িতে ছিল, আর উনি একদম একা ছিলেন, কাজলদি। এবার সন্ধেবেলা হঠাৎ করেই উনি বুঝতে পারলেন যে ওনাদের বাইরের গেট থেকে কেউ একজন ঠাকুরের নাম করতে করতে দালানের দিকে এসে দাঁড়িয়েছে। এবার উনি যেটা জানিয়েছেন ইমেলে, যে সেই সময় কিন্তু অনেকেই কি করতো, ঠাকুরের নাম গান করতে করতে বাড়ি বাড়ি গিয়ে চাল আলু এই ধরনের জিনিসগুলো চাইতো, এবং তারা মানে জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে ঠাকুরের নাম গান করে বেড়াতো, এবং যে যা দিত সেটা নিয়ে নিত। এবার উনি ভেবেছেন যে ওরকমই কেউ একজন এসেছে। এবার হঠাৎ করেই উনি বুঝতে পেরে উনি মাথায় ঘোমটা দিয়ে বাইরে আসেন। তো বাইরে এসে উনি দেখছেন যে গেরুয়া বস্ত্র পরে একজন বৃদ্ধ লোক বলা যেতে পারে, মানে খুব বৃদ্ধও নয় কিন্তু যথেষ্ট বয়স্ক, তার চুলগুলো মোটামুটি সাদা হয়ে গেছে। তো তিনি ঠাকুরের নাম করতে করতে ঢুকেছেন, এবং ঢোকার পরে উনি তো প্রণাম জানিয়েছে এবং ওখানটা দাঁড়িয়েছে, এবং উনি 2-4টে করে ঠাকুরের কথাবার্তা বলছে, একটা দুটো করে গানের লাইন গাইছেন। এবং সেই সময় উনি কিন্তু একটু ব্যস্তই ছিলেন, কারণ একটু পরে ওনার বাড়িতে ওনার স্বামী, ছেলে, ওনার শ্বশুর শাশুড়ি সবাই আসবে। তো সেই জন্য উনি রান্নাবাড়ির কাজে একটু ব্যস্ত ছিলেন। যাই হোক, তো উনি ওই ভদ্রলোককে সম্মান জানাতে উনি প্রণাম করেন, এবং তারপরে যখন ওই গেরুয়া বস্ত্রধারী সাধক যখন বলে যে আমার কিছু দান করো, তো তখন উনি প্রণাম করে ঘরের ভিতরে যান। এবার বিষয় হচ্ছে, যেটা উনি লিখেছেন, যে সেই সময় কিন্তু মানে ওনার কাজলদির যে সময়টার কথা উনি মেনশন করেছেন, যে সেই সময় কিন্তু বাড়িতে ক্যাশ টাকা পয়সা খুব একটা রাখা হতো না। অ্যাটলিস্ট ওনার বাড়িতে তো ছিল না, খুবই সামান্য কিছু, মানে যেটুকু একদম না থাকলে নয়, হয়তো কোনো এমার্জেন্সি পারপাস হয়তো ওনার কাছে একটু সামান্য টাকা রাখা আছে। তো উনি, ওনার কাছে সে অর্থে কোনো টাকা নেই, তো উনি কোনো টাকা পয়সা দিতে পারেনি। তো উনি ওই চাল, আলু, পটল যা যা ছিল, ওই 2-3 রকমের সবজি আর একটু চাল নিয়ে একটা মানে ওই থলে মতো ব্যাগে করে উনি দেয়। এবং শুধু দেয় তাই নয়, ওনাকে জল বাতাসাও কিন্তু তার সাথে দেয়া হয়েছিল। ওনার কাছে মানে বাড়িতে সে সময় ওরকম করে সন্দেশ বা মিষ্টি ছিল না, তো উনি জল বাতাসা দিয়েছে, এবং তারপরে ওই থলে করে ওই চাল, 2-3 রকমের সবজি দিয়ে দেয়।
এবার জল বাতাসাটা প্রথমে কিন্তু উনি গ্রহণ করেন, ওই সাধক খেয়েছে, কিন্তু যেই মুহূর্তে ওনাকে ওই থলিটা দেওয়া হয়েছে উনি সঙ্গে সঙ্গে থলিটা খুলে দেখছে যে কী আছে। এবার কাজলদি কিন্তু বুঝতে পারেনি যে অ্যাকচুয়ালি মানে এরকম যে কোনো ঘটনা ঘটতে পারে বা ওই সাধক যে হঠাৎ করে এত রেগে যাবে সেই বিষয়ে কিন্তু কাজলদির কোনো আইডিয়া ছিল না। উনি ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন। এবার ওই সাধক কি করেছে, যে মুহূর্তে ওটা থলেটা খুলেছে উনি বলছে যে তোর এত বড় বাড়ি, তোর ভরা সংসার, টাকা পয়সার কোনো অভাব নেই, আর তুই আমাকে এইটুকু দিলি, তুই আমাকে ভিক্ষে দিচ্ছিস, তুই কি ভাবছিস যে তুই আমাকে না দিলে আমি আজ খেতে পাবো না? তুই এইটুকু জিনিস, তোর সাহস হলো কি করে আমাকে এইটুকু জিনিস দেয়ার? তুই ভিক্ষে দিচ্ছিস আমাকে? বারবার বারবার আর কি কথাটা রিপিট করছে, তুই আমাকে ভিক্ষে দিচ্ছিস, তুই আমাকে ভিক্ষে দিচ্ছিস, এরকম করে বলছে। এবার হঠাৎ করে ওই সাধক এত চিৎকার করতে শুরু করে, মানে যেটা আর কি কাজলদি লিখেছেন, উনি না খুব ভয় পেয়ে যান। উনি ভাবছেন যে আমি কি ভুল করলাম। আর সত্যি কথা বলতে কি সেই সময় বাড়িতে কিন্তু মহিলাদের হাতে এত টাকা পয়সা থাকতোও না, পুরুষ মানুষের টাকা পয়সা হ্যান্ডেল করতো। ঘরে হয়তো কোনো ঝাঁপিতে হয়তো একটু খুব খুব সামান্য কিছু হয়তো থাকতো। তো উনি বলছেন যে আমার ঘরে আজকে এটুকুই আছে, তো আমার স্বামী পরে বাজার করে আনলে তখন হয়তো আরও সবজি টবজি থাকবে, তো ঠিক আছে আমি আপনাকে আরেকটু সবজি আরেকটু চাল ডাল আমি দিয়ে দিচ্ছি। এটা যখন বলে তখন উনি আরও রেগে যান। উনি বলেন থাক, তোকে কিচ্ছু করতে হবে না। এই বলে ওই জায়গাটা থেকে উনি বেরিয়ে একদম বাড়ির যে গেট সেইখানে চলে যায়, এবং সেখানে গিয়ে উনি বলেন যে তুই কি ভেবেছিস তুই আমাকে এইভাবে ভিক্ষে দিবি আর আমি নেব? এই বলে ওই থলেটাকে ছুঁড়ে ফেলে দেন ওদের দরজার সামনে। এই জিনিসটা দেখে কাজলদি প্রচণ্ড ভয় পেয়ে যায়। উনি ভাবতে পারেনি যে কেউ এই জিনিস পেয়ে এতটা রেগে যেতে পারে, কারণ উনি যথেষ্ট ভক্তি শ্রদ্ধা সহকারেই ওনার সামর্থ্য মতো দান করেছিলেন। তো এটা থেকে না মানে উনি মানে রীতিমতো কেঁদে ফেলেছে। উনি বলছেন যে আপনি রাগ করবেন না, আমি আমার সাধ্য মতো দিয়েছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি আপনাকে টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু আমার ঘরে আরও চাল ডাল আছে, আমি সেগুলো আপনাকে দিচ্ছি। উনি তখন মানে বিভিন্ন রকমের কথা বলতে থাকেন, এবং স্পেশালি যেটা বলেছিলেন যে তুই আজকে আমাকে এভাবে অপমান করলি, তোর সংসার থাকবে না, তোর আর্থিক ক্ষতি হবে, তোর এত অহংকার, তোর ধন সম্পদ সমস্ত কিছু খারাপ হয়ে যাবে, তোদের তোদের খারাপ হবে, তোদের সবার পরিবারের ক্ষতি হবে। এরকম বলে উনি যখন রেগে মেগে ওই রাস্তাটা ধরে এগোতে থাকেন, তখন না মানে কাজলদি পুরো ভয়ে মানে কোকিয়ে কেঁদে ওঠে, এবং উনি সঙ্গে সঙ্গে ওনার পিছু নিয়ে এবং ওনাকে বারবার পিছন থেকে ওনার কাছে ক্ষমা চায় এবং বলে যে আপনি এভাবে চলে যাবেন না, ভর সন্ধ্যেবেলা আপনি এসেছেন, আপনি নিয়ে যান, আপনি বলুন, বা আপনি আরেকটু ওয়েট করুন, এখানে আপনি একটুখানি অপেক্ষা করুন, আমার স্বামী এলে আমি তার থেকে টাকা চেয়ে আপনাকে দেব। কিন্তু এত কিছু বলা, এত কাকুতি মিনতি করা সব কিন্তু বৃথা যায়। ওই গেরুয়া বস্ত্রধারী সাধক সে কোনো কথা শোনে না, এবং সে গটগট করে হেঁটে সোজা বেরিয়ে চলে যায়। এবং কিছু দূর অবধি কাজলদি গেলেও তিনি কিন্তু পুরোটার ওনাকে অনুসরণ করতে পারে না, এবং উনি বাড়িতে এসে পুরো কান্নায় ভেঙে পড়েন। উনি বুঝতে পারেন না যে এবার উনি কী করবেন। দরজার সামনে ওদিকে ওই থলে পড়ে রয়েছে, তাতে চাল সবজি সব ছিটিয়ে গেছে দরজার সামনে। যাই হোক, উনি কাঁদতে কাঁদতে ওই জিনিসগুলোকে ঠিকঠাক করেন, এবং ঠিকঠাক করে উনি আলাদাভাবে একটা জায়গায় রেখে দেন। উনি মনে মনে ভাবেন যে নয় এটা উনি অন্য কাউকে দান করে দেবেন, অথবা উনি জলে ভাসিয়ে দেবেন। এবং তার সাথে সাথে ওনার মনটা খুব খারাপ হয়ে যায় যে এইভাবে ভর সন্ধেবেলা একটা গৃহস্থ বাড়িতে এসে উনি এরকম আচরণ করে চলে গেলে, তো মানে কাজল কিছুতেই বুঝতে পারছে না, মানে উনি তো ভাবছেন যে হয়তো উনিই কোনো বড় ভুল করে বসেছেন। তো উনি ভাবছেন যে আমি এতদিন অবধি মানে ওনারও বাপের বাড়ি গ্রামেই, তো সেখানেও বিভিন্ন সময় বিভিন্ন মানুষজন এরকম এসেছে যারা দান গ্রহণ করেন, যারা বলে যে আমাকে কিছু দাও, তাদেরকে এরকমই দেয়া হয়েছে। কিন্তু কোনো দিন কাজলদি এরকম কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স করেনি যেখানে কেউ এতটা শুধু শুধু রাগ করে। তো কাজলদি বুঝতে পারে না, উনি ভাবেন যে সত্যি আমি হয়তো মানে আমার হয়তো ওনাকে জিজ্ঞেস করা উচিত ছিল, বা সত্যি হয়তো দুটো পয়সা যদি আমি হাতের কাছে রাখতাম তাহলে এর সাথে আমি হয়তো দুটো পয়সাও দান করতে পারতাম। যাই হোক,
তো এরপরে ওনার স্বামী বাড়িতে আসে, ওনার শ্বশুর শাশুড়ি আসে। তো ওনার তো খুব মন খারাপ, উনি খুব কান্নাকাটি করেছিলেন। তো ওনারা দেখে, কাজলদিকে দেখে বলছে, তোমার কি হয়েছে, তোমার চোখ মুখ এরকম লাগছে কেন, তোমার চোখ দুটো লাল, মুখটা এরকম লাগছে কেন? তো তখন কাজলদি খুব দুঃখ করে এবং আবার বলতে বলতে উনি কান্নায় ভেঙে পড়েন যে অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা কি ঘটনা ঘটেছে। এবার এইটা শুনে ওনার শ্বশুর শাশুড়ি, ওনার স্বামী, তারাও খুব অবাক হয়ে যায়। এবং ওনার শাশুড়ি বলে যে বৌমা, তাহলে তুমি অ্যাটলিস্ট লক্ষ্মীর ঝাঁপি থেকে 2-3 পয়সা যাই হোক, যা কিছু পয়সা একটু ছিল, তুমি সেটাই তাহলে দিতে পারতে। তো তখন কাজলদি বলছে, মা আমি তো বুঝতেই পারিনি যে মানে এরকম কোনো একটা ঘটনা ঘটবে, কারণ এর আগেও বহু মানুষ এসেছে, আমি তাদেরকে এরকমই দিয়েছি চাল ডাল সবজি, তারা খুশি হয়ে নিয়ে গেছে। আর উনি যদি আমাকে একবার মুখ ফুটে বলতেন, আমি হয়তো তাই করতাম। আর শুধু তাই নয়, কাজলদি কিন্তু ওনাকে অনুগ্রহ করে একটু দাঁড়িয়ে যেতে বলেছিল, যাতে ওনার স্বামী এলে উনি কিছু টাকা পয়সা তার থেকে চেয়ে দিতে পারেন। কিন্তু হঠাৎ করে মানে ওই সাধকও যে এতটা ক্রোধ করে বেরিয়ে যাবেন, সেটা কিন্তু মানে উনি বুঝতেই পারেনি। তো যাই হোক, এই বিষয়টা ওনার স্বামী, শ্বশুর শাশুড়ি সবাই শোনার পর তাদেরও খুব খারাপ লাগে এবং সবাই মিলে আর কি কাজলদিকে বলে যে দেখো, তুমি এগুলো নিয়ে ভেবো না, এগুলো নিয়ে অত চিন্তা করার কিছু নেই, যা হবার হয়ে গেছে। কিন্তু এত কিছু কাজলদি বললেও ওই যে মানে সাপ সাপান্তর করেছিল, অভিশাপ দিচ্ছিল, সেই কথাগুলো উনি চেয়েও কিন্তু ওনার শ্বশুর শাশুড়ি বা ওনার স্বামীকে বলতে পারেনি যে এরকম এরকম কথা বলেছে। যাই হোক, শুধু এটুকু বলেছে যে উনি জিনিসটা মানে না নিয়ে দরজার সামনে ফেলে রেখে চলে গেছে। এবার উনি তো মনে মনে জানেন যে ব্যাপারটা, ঘটনাটা কি ঘটেছে। তো ওনার খুবই খারাপ লাগে এবং উনি এই বিষয়টা নিয়ে না মনে মনে খুব চিন্তা করতে থাকেন এবং খুব কান্নাকাটি করতেন বিভিন্ন সময়। এবার সেই সময় না মানে আপনারা যারা শান্তিপুর বা নবদ্বীপ, শান্তিপুর এই দিকে থাকেন বা যারা জানেন, সেটা হচ্ছে যে শান্তিপুরে কিন্তু ঘরে ঘরে রাধা মদনের খুব পুজো হয়। ওখানে বড় বড় মন্দির আছে, পারিবারিক পুজো হয়, তাদের বড় বড় পারিবারিক মন্দির আছে এবং সেখানে রাসযাত্রা খুবই বিখ্যাত শান্তিপুরে। তো এই যে কাজলদি, ওনাদেরও কিন্তু 2-3টে পরিবার মিলে একটা মানে ওরকম রাধাকৃষ্ণজির মন্দির আছে এবং সেখানে রাসযাত্রা হয় প্রত্যেক বছর এবং ওনারা বাড়িতেও রাধা মদনের পুজো আর্চা করেন। ওনার শ্বশুরমশাই যিনি ছিলেন আর কি কাজলদির, তো তিনিও বৈষ্ণব ছিলেন, তিনি আর মানুষকে দীক্ষা দিতেন। তো এই ব্যাপারগুলো ছিল। তো কাজলদি খুব রাধা মদনের কাছে খুব করে আর কি মানে ক্ষমা চেয়েছিলেন যে আমি হয়তো ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর একবার হলেও যেন উনি আমার বাড়িতে আসেন এবং আমি যেন ওনার সেবা করার সুযোগটুকু পাই। তো এই চিন্তা করে কাজলদি কিন্তু ওনার স্বামীর থেকে সেই সময় মানে আজ থেকে বেশ অনেক বছর আগেকার কথাই আমি বলছি, কিছু টাকাও কিন্তু উনি ওনার স্বামীর থেকে চেয়ে রেখেছিলেন যে যদি কখনো উনি আসেন, যাতে আমি ওনাকে সব রকমভাবে সেবাটা দিতে পারি। হয়তো সত্যি ওনার খুব দরকার ছিল টাকা পয়সার, হয়তো উনি মুখে বলতে পারেন, আমার হয়তো বোঝা উচিত ছিল। তো পুরো দোষটাকে উনি ভাবেন যে এটা ওনারই দোষ, ওনারই বুঝতে হয়তো ভুল হয়েছে এবং উনি মনে প্রাণে ভীষণ রকমভাবে ক্ষমা প্রার্থনা করতে থাকেন ভগবানের কাছে এবং ওই সাধকের কাছে। যাই হোক, তো এরপরে কিন্তু বেশ কিছুদিন কেটে যায়। তো এর কিছুদিন পরে যে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে কাজলদির যিনি হাজবেন্ড, তিনি আর কি তার একটা আলাদা ব্যবসা ছিল, কিন্তু তার সাথে উনি ওনার ব্যবসার যা জমা পুঁজি ছিল সেই দিয়ে একটা বেশ বড় জমি কিনেছিলেন শান্তিপুরেই। এবং সেই জমিতে উনি কিছু কাজের জন্যই জমিটা কেনেন এবং সেই জমিটার সাথে মানে জমিটার মধ্যে আর কি ওনারা একটা কাজ করবেন বলে ঠিক করেন। তো ওনারই একজন খুব কাছের যে বন্ধু ছিল, সেও আর কি কিছু টাকা দেয় কাজলদির হাজবেন্ডকে এবং ওনারা দুজনেই মিলে ওই জমিটা কেনেন। সেখানে কোনো একটা চাষাবাদ বা কিছু একটা কাজের জন্য জমিটা কিনেছিলেন এবং ওই জমি কিনতে যত টাকা লেগেছিল তার সিংহভাগ টাকা কিন্তু কাজলদির হাজবেন্ড দিয়েছিলেন এবং ওনার সাথে আরেকজন ওনার পরিচিত যে টাকা দিত, সে খুবই সামান্য টাকা দিয়েছিল। তো ওইখানে যা কাজ বা ব্যবসা হবে সেরকমভাবেই ভাগ বাটোয়ারা হবে, এরকমই কথা হয়েছিল। এবার
হঠাৎ করে যে মানে বিষয়টা হলো সেটা একেবারেই উনি যেটা লিখেছেন ইমেলে, যে সেটা একেবারেই অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটল। সেটা হচ্ছে যে ওই যে জমিটার পিছনে ওনার স্বামী অনেক টাকা ঢেলেছিল ওনার জমা পুঁজি থেকে, সেই জমির কিন্তু কাগজ যে হয়েছিল, সেই জমির কাগজ জাল বেরোলো। ওই জমিটার দিয়ে যখন কোনো কাজ করার চেষ্টা করা হলো, তো সেইখানে সরকারি নথির একটা ব্যাপার থাকে। তো সেই নথি মিলিয়ে যখন দেখা হচ্ছে, তখন দেখা গেল যে যার থেকে জমিটা নেওয়া হয়েছিল তিনি আদতে এই জমিটার মালিকই নন, মালিক অন্য। এবং তাকেই আর কি ওই পরিমাণ অর্থ দিয়ে সেই জমিটা কেনা হয়েছিল। এবং সেই জমিটা কিনতে ওনাদের যত জমা পুঁজি ছিল পুরোটাই যাকে বলে একদম চলে গেছিল জমিটা কিনতে। বেশ বড় জমি। এবার তো মাথায় হাত। তখন ওনারা জানতে যখন পারলেন যে যার থেকে জমিটা কিনেছে সে আদতে জমির মালিকই নয়, তার কোনো অথরিটি নেই ওই জমিটা বেচার, তখন কিন্তু টনক নড়ল এবং মাথার উপরে যেন একেবারে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এবার সেই লোকের খোঁজ শুরু হলো যার থেকে জমিটা কিনেছিল। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, যে লোকটি ওই জমিটা দিয়েছিল তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাড়িতে সে নেই, বাড়িতে কেউ, তার নিজস্ব লোকজন কেউ নেই, এবং লোকটি সেই সময় কোথায় ছিল সেটাও কেউ জানে না। এবার বুঝতেই পারছেন, এতবার একটা প্রতারণা হওয়ার পরে, এবং যেখানে সমস্ত জমা পুঁজি দিয়ে ওই জমিটা কেনা হয়েছিল সেইটাই যদি পুরো ভুয়ো হয়ে যায়, পুরো টাকাটা ওই লোকটা আত্মসাৎ করে পালিয়ে গেছে বলা যেতে পারে, তখন সেই পরিবারের অবস্থা কি দাঁড়াতে পারে। তো তখন কাজলদির স্বামীর মাথায় হাত, কি করবে। এইবারে এই জন্য ওনাদের কিন্তু বাকি ঘর সংসার চালানো, ওনার একটা ব্যবসা ছিল, সেখান থেকেও উনি টাকা পয়সা নিয়ে সমস্ত কিছু নিয়ে এই জমিটা কিনেছিলেন। এবার ওনার ধার বাকি হয়ে গেল, সংসার চালাতে হবে। অন্য যে ব্যবসাটা, সেই ব্যবসাটাও আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকলো, কারণ উনি এতটাই বেশি ওনার মন খারাপ হয়ে গেছিল উনি ব্যবসায় মন দিতে পারতেন না। সেই জন্য চারিদিক থেকে বাজারে ওনার ধার দেনা হওয়া শুরু হলো। এবার কাজলদি যেটা মেনশন করেছেন, যে আজ পর্যন্ত ওই ঘটনা ঘটার আগের দিন অবধিও ওনার শ্বশুরবাড়ির কারোর কোনো ধার বাকি কোনোদিন কিছু ছিল না। এরকম দিনই আসেনি যে কারোর থেকে পয়সা ধার করতে হবে ব্যবসা চালানোর জন্য বা সংসার চালানোর জন্য। কিন্তু এরকম একটা পরিস্থিতি চলে এলো যে ওনাদেরকে ধার বাকি করে সংসার চালাতে হলো। এবার বুঝতেই পারছেন, এইরকম ঘটনা যখন বারবার ঘটতে থাকে, তখন কিন্তু সংসারের অবস্থা ভীষণ রকমভাবে খারাপ হয়ে যায়। এই করতে করতে সংসারে একটা এমন অবস্থা সৃষ্টি হলো যে কাজলদিকে কিন্তু ওনার কিছু খুবই সামান্য কিছু সংখ্যক আর কি গয়না বন্ধক রাখতে হলো। এবং ওনাদের আর কি বললাম যে ওনাদের 2-3টে পরিবার মিলে একটা ওখানকার পুরনো ওনাদেরও যে মদন গোপালের যে মন্দির রয়েছে সেটাও অনেক পুরনো। তো প্রত্যেক বছর সেখানে যখন রাসযাত্রা হয়, সেখানে একটা টাকা পয়সা দিতে হয় পরিবার পিছু। তো সেইবার কিন্তু ওনাদের ইচ্ছে থাকা সত্ত্বেও ওনারা কিন্তু সেভাবে কিছুই টাকা পয়সা দিতে পারলেন না। এবং আরও যে 2টো পরিবার ছিল ওনাদেরই জ্ঞাতি, তারাও জানতো যে এদের অবস্থা এখন খারাপ, তো তারাও আর সেভাবে কিছু টাকা পয়সা দাবি করেনি। কিন্তু এই পুরো বিষয়টায় কাজলদি কিন্তু খুব ভেঙে পড়েন। ওনার খুব খারাপ লাগতে থাকে এবং উনি মনে মনে ভাবেন যে এই যে যত ঘটনা ঘটছে, এই সব কিছু হয়তো সূত্রপাত ওইখানে। ওই যে ভর সন্ধেবেলা ওরকম করে ওই গেরুয়া বস্ত্রধারী সাধক সে জিনিসটা ছুঁড়ে রেখে এরকম করে সাপ সাপান্তর করতে করতে বেরিয়ে গেছিল, আজ হয়তো সেই জন্যই ওনার সংসারটা বিপর্যয় নেমে এসেছে। এবং ওই সাধক কিন্তু বলে গেছিল যে তোর সংসারে টাকা পয়সা সমস্ত কিছু খারাপ হবে, সবার ক্ষতি হবে। এবং সত্যি সত্যি কিন্তু সেরকমই ঘটনা কিন্তু ঘটা শুরু হয়েছে। কিন্তু দেখুন, মানুষের মনে যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে, সে যদি সৎ হয়, সে কিন্তু মনে মনে চিন্তা করবে যে কেন আমার সাথে এরকম হলো। এবং প্রত্যেক দিন, যেটা উনি লিখেছেন, কাজলদীপ রাধামদনকে বলতো যে রাধামদন, আমি ভুল করেছি, কিন্তু আমার এই ভুলের জন্য আমার পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার স্বামী এত খাটাখাটনি করে, তারপরে এতগুলো টাকা পয়সার ঋণ হয়ে গেছে চারিদিকে। জমিটা যেটার জন্য এতগুলো টাকা পয়সা সে দিল, সেই লোকটাকে আজও খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন এরকম হচ্ছে?
আমি তো ভুল করেছি, তাহলে শাস্তি শুধু আমার একার পাওয়া উচিত, আমার পুরো পরিবার কেন এটা নিয়ে ভোগ করছে? এবার যেহেতু এই সাপসাপান্তর করার ব্যাপারটা কাজলদি ওনার পরিবারে আর কাউকে জানাননি, তো এই বিষয়টা নিয়ে কিন্তু উনি মনে মনে খুব দুঃখ পেতেন এবং পুরো বিষয়টার জন্য উনি কিন্তু কেবলমাত্র নিজেকেই দায়ী করতেন যে আমার জন্যই আজকে সংসারে এরকম একটা অবস্থা হলো। এবার এভাবে কিছুদিন চলার পরে হঠাৎই আর একটা ঘটনা ঘটল। কাজলদি প্রত্যেক দিন যখন ঘুমোতেন, এমনিতে উনি নর্মাল ওনার ঘুমানোটা ছিল, রাতের বেলা হয়তো ওই 10টা সাড়ে 10টার সময় বা 11টার মধ্যে উনি ঘুমিয়ে পড়তেন, আর সকালবেলা 4:30 5টার মধ্যে উনি ঘুম থেকে উঠে পড়তেন। এবার যেটা হলো যে এই সমস্ত চিন্তা ভাবনা, সাংসারিক বিষয়, একটা আর্থিক কষ্ট ওনাদের চলছিল, এই ব্যবসাটাও আগের থেকে একটু মন্দা যাচ্ছিল, সব কিছু মিলিয়ে উনি খুব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এবং এর মধ্যে যেটা হলো সেটা হচ্ছে যে উনি যখন ঘুমোতে যেতেন কাজলদি, ওনার ঠিকমতো ঘুম আসতো না এবং প্রত্যেক দিন উনি স্বপ্ন দেখতেন যে ওই সাধক ওনাকে খুব আর কি তিরস্কার করছে, খুব খারাপ খারাপ কথা বলছে, ওনাকে সাপান্তর করছে। এইগুলো উনি প্রত্যেক দিন প্রায় স্বপ্নে দেখা শুরু করলেন। এবার এইরকম জিনিস যখন উনি বারবার স্বপ্নে দেখা শুরু করলেন, ওনার না ঘুম তো প্রথম কথা আসতো না, তারপরে যখন ঘুমটা ওনার আসতো, এরকম স্বপ্ন দেখে উনি ঘুম থেকে পুরো ধরপুরিয়ে উঠে পড়তেন এবং উঠে পড়ে উনি যখন বুঝতে পারতেন যে উনি একটা স্বপ্ন দেখলেন, উনি হাউ হাউ করে কাঁদতেন এবং রাধা মদনকে ডাকতেন এবং উনি সবসময় বলতেন যে আমি জানি আমি ভুল করেছি, কিন্তু রাধা মদন, তুমি ওনাকে আমার সামনে একবার, আমি যদি ওনাকে সামনে পাই, আমি ওনাকে এত সেবা করব, এত যত্ন করব যে উনি আমাকে আশীর্বাদ করতে বাধ্য হবেন। ওই যে একটা মানসিক যে শখ উনি পেয়েছিলেন না, সেটার মধ্যে থেকে উনি বাইরে বেরোতে পারছিলেন না। আর এদিকে যেটা হলো, উনি এরকম স্বপ্ন বারবার বারবার দেখতে লাগলেন। এই করতে করতে একটা সময় এলো যখন কাজলদি নিজে খুব অসুস্থ হয়ে পড়লেন, ভীষণ রকমভাবে উনি অসুস্থ হয়ে পড়লেন। ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, কিন্তু ডাক্তারবাবুও বুঝতে পারলেন না যে আসলে কাজলদির কী হয়েছে। এদিকে ওনার ছেলে তখন বেশি বয়স না, ছেলেও ছোট, তো সেই ছেলেকে সামলাবেন না উনি নিজের শরীরের যত্ন আত্তি করবেন না সংসার দেখবেন, এইটা নিয়ে কিন্তু একটা ভীষণ খারাপ সময়ের মধ্যে উনি পড়লেন। ওনার শ্বশুর শাশুড়ি যতটা পারতেন সংসারে সাহায্য করতেন, কিন্তু এই আস্তে আস্তে যে বিষয়টা ঘটলো সেটা থেকে উনি এত বাজেভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন, তারপর দিয়ে ওনার শরীর ভালো থাকতো না, এই সব কিছু নিয়ে উনি একটা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া শুরু করলেন এবং প্রত্যেকটা সময় উনি ভীষণ উদাস থাকতেন, খুবই মনোকষ্টে ভুগতেন এবং সেই সময় সত্যি সত্যি ওনাদের কিন্তু খুব অদ্ভুতভাবে প্রচুর পরিমাণে আর্থিক ছোটোখাটো ক্ষতি হওয়া শুরু হলো আবার নতুন করে। তো উনি তো পরিষ্কার মনে মনে ঠিকই করে ফেললেন যে এই জিনিসগুলো সমস্ত যা হচ্ছে সব আমার দোষে হচ্ছে। সেদিন যদি আমি ওনাকে ওনার পা ধরেও যদি আমি সেই মুহূর্তে ক্ষমা চেয়ে নিতাম, বা সেই মুহূর্তে যদি আমি ওনাকে মা লক্ষ্মীর যে ঝাঁপি রয়েছে সেখান থেকে যা যেটুকু আছে সেটুকু যদি আমি দিতাম, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। উনি ওনার সরল মনে, সোজা সাপটা মনে এগুলোই ভাবতেন এবং ওনাকে ওনার স্বামী, শ্বশুর শাশুড়ি সবাই বোঝাতো যে তোমার এত চিন্তা করছে কেন, ব্যবসা আছে, ব্যবসায় ক্ষতি হয়েছে, নিশ্চয়ই রাধা মদন একদিন সব ঠিক করে দেবে, তুমি এসব নিয়ে এত ভেবো না, তুমি সুস্থ থাকো, তুমি ভালো থাকো। কিন্তু উনি কোনোভাবেই ভালো থাকতে পারতেন না। এইবারে এরকম করে কিছুদিন গেল, আর ওদিকে তো যে লোকটা আর কি ওই টাকা পয়সা নিয়ে জমি বিক্রি করে চলে গেছিল, ভুয়ো লোক, তার তো খোঁজ চলছে, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। যাই হোক, এবার ওনাদের ওই শান্তিপুর থেকে আরেকটু গিয়ে একটা জায়গা ছিল যেখানে প্রত্যেক প্রতি বছরই আর কি 2টো দিন থাকতো, যেই 2টো দিন নরনারায়ণ সেবা হতো। এবার প্রত্যেক বছরই নরনারায়ণ সেবায় কিন্তু এই কাজলদি শুধুমাত্র টাকা পয়সা দিয়ে সেইখানে নরনারায়ণ সেবায় সাহায্য করতেন তা নয়, ওখানে রীতিমতো রান্নাবাড়ি করা, মানুষকে খাবার দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু উনি নিজেই করতেন। এবার সেবারেও এসছে নরনারায়ণ সেবার দিন, তো ওনাদের তো তখন আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তো তবুও ওনার স্বামী কিছু টাকা পয়সা যেরকম অন্যান্য বছর দিত ততটা দিতে পারেনি, খুব সামান্য কিছু দেয় এবং সেটা নিয়েই
কাজলদি যায় এবং ওই শরীরে, ওনার শরীর তখন একদমই ভালো নেই। তো ওনাকে ওনার বাড়ির লোক বারণও করেছিল যে তুমি এইবারে নরনারায়ণ সেবায় যেও না। উনি বললেন না, আমি যাই। কারণ ওনার না মনের মধ্যে তখন একটা মানে প্রচণ্ড কষ্ট। এবং উনি যেটা লিখেছেন কাজলদি, যে উনি ওই নরনারায়ণ সেবা আরও বেশি যেতে চাইছিলেন, তার পিছনের কারণ হচ্ছে উনি একবার মানে ভেবেছিলেন যে এই নরনারায়ণ সেবায় গিয়ে যদি একবার দেখা করতে পারেন উনি ওই সাধু বাবার সাথে, তাহলে উনি তার পা ধরে ক্ষমা চাইবেন। এই সমস্ত কিছু মনে করে উনি ওই নরনারায়ণ সেবায় যান। ওই শরীর নিয়ে উনি রান্না করেন এবং যথেষ্ট ভক্তি শ্রদ্ধার সাথে উনি ওনার সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেন। এবং যেখানে ওই নরনারায়ণ সেবা হতো সেখানে কিন্তু বিশাল বড় মাঠে কীর্তন হতো। তো সেই কীর্তন হচ্ছে, উনিও নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করেছেন, কাজকর্ম করেছেন এবং মনে মনে বারবার ঠাকুরকে ডাকছেন যে ঠাকুর তুমি মানে মদনমোহনকে, যে মদনমোহনজি তুমি আমাকে একবার অন্তত একবার ওই সাধু বাবার সাথে আমাকে দেখা করিয়ে দাও। কারণ উনি আমাকে যে অভিশাপ দিয়েছেন সেই অভিশাপ থেকে আমাকে আমার পরিবারকে মুক্ত করতে হবে। কারণ এইভাবে হঠাৎ করে পরিবারের উপরে যে জিনিসটা নেমে এসেছে, যে আর কি আর্থিক কষ্ট, সাংসারিক যে অসুবিধেগুলো, এগুলো উনি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেননি যে হবে। তো ওই শরীর নিয়ে উনি রান্না বাড়ি করেন, মানুষদের খাবার পরিবেশন করা। আর ওই মাঠে ওই কীর্তন যেখানে হতো, সেখানে কীর্তনের পর ওই যে নরনারায়ণ সেবা হতো, প্রচুর লোক আসতো। মানে প্রচুর লোক, মানে প্রচুর লোক, 2 দিন হতো। তো উনি ওরকম আর কি করছেন। তো সারাদিনে উনি যথারীতি ওই সাধু বাবার দেখা পায়নি। এবং কাজলদি যেটা লিখেছে যে উনি মনে মনে কিন্তু মানে ওনার মুখটা খুব ভালো মনে ছিল। মানে উনি যদি দূর থেকেও দেখতেন, ওনার কিন্তু চিনতে কোনো অসুবিধেই হতো না। এত চেষ্টা করার পরেও উনি কিন্তু ওনাকে দেখতে পেলেন না। সারাদিন উনি খাটাখাটনি করে যখন মানে একটা শেষ বেলায় আর কি সবাই যখন বসছে, তো সেই সময় একটা ছেলে আসে, যে ছেলেটার পরনে একটা ময়লা কাপড় রয়েছে এবং ছেলেটাকে দেখে বোঝা যাচ্ছে যে ছেলেটি একটু ভবঘুরে টাইপের হবে। এবং সেও ওখানে ওই খিচুড়ি লাবড়া যে খাওয়ানো হচ্ছে ওখানটা বসেছে। তো এই কাজলদি তো সবাইকেই খাবার পরিবেশন করছে, তো ছেলেটিকেও খাবার পরিবেশন করেছে। এবং ছেলেটির মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল। ছেলেটার বয়স হবে ওই 16-17, 15 থেকে 17-র মধ্যে বয়স। এবং ছেলেটি খুব রোগা, কিন্তু ছেলেটার মুখের মধ্যে একটা অদ্ভুত হাসি। মানে ওকে যখন প্রথম হাতা করে খিচুড়ি দিয়েছে, ছেলেটা খেয়েই মুখে দিয়েই বলছে, বাহ খুব সুন্দর হয়েছে তো খিচুড়িটা, দাও দাও আমাকে আরেকটু দাও, বলে খুব সুন্দর হেসে আবার কাজলদির থেকে চেয়েছে। তো কাজলদিও খুব ভক্তি ভরে শ্রদ্ধা করে সবাইকেই দিচ্ছে, ওকেও দিয়েছে। এবং দেওয়ার পরে না কাজলদি ভাবছে যে ছেলেটা এত হাসি খুশি কেন, মানে সবাই খাচ্ছে, সব ঠিক আছে, সবাই ভালোবেসে শ্রদ্ধা করেই খাচ্ছে, কিন্তু ওই পার্টিকুলার ছেলেটা মানে ভীষণ হাসি খুশি। মানে ওকে দেখে বোঝা যাচ্ছে ওর যথেষ্ট অভাব রয়েছে, হয়তো সেরকমভাবে ওর ঘর বাড়িও নেই, কিন্তু ওই প্রসাদ খেতে খেতে, ওই নরনারায়ণ সেবার ওই খিচুড়ি ভোগ যেটা হয়েছে সব খেতে খেতে ভীষণ হাসছে, হাসি খুশি, আর ওর চোখ দুটো যেন মনে হচ্ছে একেবারে আনন্দে যেন একেবারে টলমল করছে। তো এটা দেখে না মানে ওর ওই আনন্দটা দেখে, যেটা কাজলদি লিখেছে, যে কাজলদি যেন বহুদিন পরে মুখে একটা হাসি ফিরে পেল। মানে এত পরিবারের মধ্যে কষ্ট চলছে, মনের মধ্যে ওই বিষয়টা, মাঝে মাঝে উনি স্বপ্ন দেখতেন ওই সাধু বাবা প্রচণ্ড ক্রোধিত হয়ে ওনার সাথে কথা বলছে, এগুলো উনি দেখে না মানে মনে মনে খুব ভেঙে পড়েছিলেন, হাসতে ভুলে গেছিলেন এরকম। কিন্তু ওই ছেলেটার ওই হাসি মাখা মুখটা দেখে, যে ওই সামান্য খাবার খেতে খেতেও এত খুশি হচ্ছে, এত ভালো লাগছে ওর, যে ওর হাসি দেখে না মানে যেন একদম মনটা জুড়িয়ে যাচ্ছে এইরকম টাইপের। এবং ছেলেটা আরও 2-3 বার খাবার চেয়ে খায়। এবং কাজলদিরও খুব ভালো লাগে ছেলেটাকে খাবার পরিবেশন করে। এবার যখন ছেলেটার খাবার দাবার হয়ে গেছে, ও উঠে ওর যে শালপাতায় খাচ্ছ সেই পাতা টাতা ফেলে মুখ টুক ধুয়ে বলছে, উফ কতদিন পরে, মানে পেটে হাত বুলিয়ে বলছে, কতদিন পরে কি সুন্দর খাবার খেলাম, এই প্রসাদ তো একেবারে অমৃতের মতো লাগলো। তো এবার
এইটা দেখে না মানে কাজলদি ওই ছেলেটাকে জিজ্ঞেস করছে যে ভাই তুমি কোথায় থাকো? তখন ছেলেটা বলছে আমার থাকার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু আমি আশেপাশেই থাকি, মন্দিরে মন্দিরে প্রসাদ খেয়ে বেড়াই, আর আমার তো তিনকুলে কেউ নেই। আমি ওই বললো একটা অন্য দিকের একটা মন্দির আছে, বললো ওই মন্দিরের ওখানে আর কি ও বিভিন্ন রকমের মন্দিরেদের যেরকম অনেক ধরনের কাজকর্ম থাকে, থালা বাসন ধোয়া, যে নিত্য যে কাজকর্ম থাকে, ফুল তোলা, এগুলো কাজগুলো করে এবং কোথাও না কোথাও ও শুয়ে পড়ে। এবার এটা শুনে না মানে কাজলদির না খুব মায়া হলো ছেলেটার উপরে, এবং ওর ওই হাসি খুশি যত মুখটা দেখছে কাজলদির মনে হচ্ছে যেন মানে পুরো মনটা প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে। তখন কাজলদি বলছে যে দাঁড়াও, তোমার তোমার জন্য আমি একটুখানি খাবার দিয়ে দিচ্ছি, তুমি এত ভালো খেয়েছো, আমি তোমার জন্য দিয়ে দিচ্ছি। তো বলে কাজলদি কি করেছে, শালপাতার মধ্যে আরেকটু খাবার, ওই খিচুড়ি আলুর দম, এটা দিয়ে ওর হাতে দিয়েছে। এবার ওই খাবারটা পেয়ে ওই ছেলেটা না মানে খুব হাসছে, বলছে বাবা এত খেলাম আমি, এখানে যতজন বসে খেলো তাদের সবার থেকে আমি বেশি খেয়েছি, আবার তুমি আমাকে এত খাবারও দিচ্ছ? বলছে হ্যাঁ। তখন বলছে আমাকে যদি তুমি এভাবে খাবার দাও, আমার তো রোজ রোজ এরকম ভালো ভালো খাবার, পেট ভরে খাবার খাওয়ার ইচ্ছে হবে, তখন আমি কি করব? তো ছেলেটা খুব হেসে হেসে বলছে। তো কাজলদির না খুব মায়া লাগে। কাজলদি বলছে শোনো, আমার বাড়ি হচ্ছে অমুক জায়গায়, শান্তিপুরের অমুক জায়গায় বাড়ি, তো তোমার যখনই খুব খিদে পাবে, তোমার মনে হবে, তুমি যদি একটু কষ্ট করে আসতে পারো তাহলে আমি কিন্তু তোমাকে খাবার দেবো, তোমার যখন মনে হবে তুমি আসতে পারো, এবং আমার যতটুকু সামর্থ্য আমি নিশ্চয়ই তোমার জন্য করব। তখন বলছে আচ্ছা তোমার বাবা মায়েরা কোথায়? তো ছেলেটা বলছে যে আমার বাবা মা সবাই একটা সময় ছিল, কিন্তু আমি যখন খুব ছোট সবাই আর কি মারা গেছে, এরকম বলেছে। তো এটা শুনে না কাজলদির খুব খারাপ লাগে। কাজলদি ভাবছে যে আমি নিজে ভাবছি যে আমি কত কষ্টে রয়েছি, এইটুকু একটা বাচ্চা ছেলে, সে কবে থেকে ওর বাড়ির লোক সবাই মারা গেছে, এই মন্দিরে মন্দিরে এদিক ওদিক ঘুরে ঘুরে ওর জীবন কাটে, ঠিকমতো খেতেও পায় না, পরনের কাপড়টাও কত ময়লা, কাজলদিরও একটা ছোট ছেলে রয়েছে। তো উনি ভাবেন যে এর তো কত কষ্ট। তো কাজলদি তখন ওনাকে মানে ছেলেটাকে খুব ভালো করে বাড়ির ঠিকানা ঠিকানা দেয় এবং বলে যে যখনই তোমার কিছু খেতে ইচ্ছা হবে, কিছু প্রয়োজন হবে, তুমি কিন্তু আসবে। তখন ছেলেটা না মানে কাজলদিকে একটা প্রণাম করে, প্রণাম করে বলছে যে এই যে তুমি বললে, ব্যাস এতেই আমি খুব খুশি, আমাকে তো কেউ এভাবে বলে না, কিন্তু তুমি এই যে আমাকে বললে এতে আমি সত্যিই খুব খুশি হলাম। যাই হোক, তো এরপরে ছেলেটা চলে যায় এবং কাজলদিও তারপরে বাড়ি চলে আসে। এর মাঝখানে কিন্তু বেশ কিছুদিন কেটে যায় এবং সংসারে যেরকম একটা অবস্থা ছিল সে অবস্থাটা সেরকমভাবেই চলছে, তার থেকে ভালোও কিছু হয়নি, আবার তার থেকে যে কিছু খারাপ হয়েছে সেরকমও কিছু না। কাজলদিরও শরীর মোটামুটি রয়েছে, খুব ভালো নেই। এবার হঠাৎ করেই একদিন খুব বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। এবার সেদিন ওনার বাড়িতে কাজলদি আর কাজলদির ছেলে দুজনে রয়েছে, আর ওনার স্বামী তখনও আসেনি, এবং ওনার শ্বশুর শাশুড়ি তার আগের দিনই ওই ওনাদের যে ভাসুরের যে বাড়ি সেখানে গেছে, মানে দুটো বাড়ি পরেই। তো কাজলদি আর ওনার ছেলে রয়েছে ঘরের মধ্যে, এবং সেদিন ওনার স্বামী এত বৃষ্টি হচ্ছে যে সন্ধ্যে 7টা বেজে গেছে কিন্তু উনি বাড়ি ফিরতে পারেনি, এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যাই হোক, তো উনি ভাবছে, কাজলদি তো ঘরে বসে ভাবছে যে ওনার স্বামী কখন আসবে আদৌ, মানে এইসব ঝড় বৃষ্টি কাটিয়ে রাতের বেলা কখন ঢোকে, এসব নিয়ে উনি খুব দুশ্চিন্তা করছেন। তো সেই সময় উনি দেখলেন গেটে একটা আওয়াজ হলো। স্বাভাবিকভাবেই উনি ভেবেছেন যে ওনার স্বামী এসে গেছে ঘরে। তো উনি একটা গামছা নিয়ে বাইরে এসছেন, কারণ বৃষ্টির জল ঠল লেগেছে, কাদা ঠাদা লাগবে। ওনাদের তখন ওই ঘরের পাশে একটা জলের ব্যবস্থা ছিল, যে জল ঠল দিয়ে পা ঠা ধুয়ে একেবারে গামছা দিয়ে পা মুছে ঘরে ঢুকবে। তো কাজলদি বেরিয়েছে, বেরিয়ে দেখছে যে ওনার স্বামী আসেনি, তার বদলে অন্য একজন এসেছে। তো সেটা কে? উনি দেখছেন যে ওই মানে সুন্দর যে হাসি ওই যে ছেলেটি, সেই ছেলেটি ওদের বাড়ি এসছে। কাজলদি দেখে তো অবাক যে এই ছেলেটা মানে মানে হঠাৎ করেই চলে এসেছে, আর এরকম বর্ষা বৃষ্টির মধ্যে, আর ও যে মন্দিরে যেদিকে থাকে সেই জায়গাটা ওদের এখান থেকে অনেকটাই দূর, বেশ অনেকটা, মানে হাঁটা পথে প্রায় 1 ঘন্টা লাগবে। কাজলদি তো অবাক হয়ে গেছে যে এত দূর থেকে ছেলেটা এসছে, এবং ছেলেটা পুরো ভিজে গেছে, চুপচুপে ভিজে গেছে।
কাজলদি বলছে যে তুমি তুমি আজকে এখানে এলে? বলছে হ্যাঁ, আজকে না আমার মনটা খুব তোমার জন্য খারাপ করছিল দিদি। মানে কাজলদিকে দিদি ডাকতো। বলছে দিদি আমার না তোমার জন্য মনটা খুব খারাপ করছিল, আমার মনে হলো একটু তোমাকে দেখে আসি। তখন বলছে তোমার মনে হলো আর তুমি চলে এলে? বলছে হ্যাঁ, আমার মনে হলো আমি চলে এলাম। তখন বলছে আরে তুমি ভিতরে আসো। তো ওই বারান্দা মতো জায়গাটা ছিল, ওখানে এসছে। তো কাজলদি দেখছে ছেলেটা পুরো ভিজে গেছে এবং ওর মুখটা দেখে বোঝা যাচ্ছে যে সারাদিন ওর হয়তো সেভাবে কিছু খাওয়া হয়নি। তো তখন দেখছি ওর হাতে একটা ব্যাগ। তো ব্যাগের মধ্যে কিছু, যেহেতু দু তিনটে মন্দিরে ঘুরে ঘুরে কাজকর্ম করে, তো মন্দিরেরই কিছু জিনিসপত্র নিয়েও আসছিল এবং ওর মানে মনে হয়েছে তাই ও চলে এসেছে। তো কাজলদি বলছে যে দাঁড়াও, মানে ওই গামছাটা নিয়ে এসেছিলো, বলছে যে তুমি একটু মাথাটা মুছে নাও, তুমি তো একদম ভিজে গেছো। তখন বলছে ও ঠিক আছে। আর ছেলেটা পরনে একটা গেঞ্জি আর একটা ধুতি পরেছিল। তো কাজলদি দেখছে যে ও পুরো ভিজে গেছে। তো ওনাদের যেহেতু মন্দির টন্দির ওনাদেরও বাড়িতে রয়েছে, তো প্রচুর পুজোর সময় ধুতি পরতো। তো উনি সেখান থেকে একটা নতুন ধুতি বার করে ছেলেটাকে দিয়েছে। বলছে তুমি এই ধুতিটা পরে নাও, ওদিকে জায়গা আছে, তুমি ওখানে গিয়ে ধুতিটা পরে নাও, তুমি তো ভীষণ রকমভাবে ভিজে গেছো। বলছে না গো দিদি, আমার এরকম অভ্যেস আছে, জলে ভেজা রোদে পোড়া এই নিয়েই তো আমার শরীর, এই নিয়ে আর ভাবার কি আছে। কিন্তু কাজলদি একটু ধমক দেয় এবং উনি বলে বলে ঠিক আছে। তো ছেলেটা ওদিক থেকে ধুতি পরে আসে। এবার কাজলদি তো বুঝতে পেরেছে ছেলেটার খুব নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। তো বলেছে যে তুমি কি খাবে বলো। এবং তখনও কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ছে। কাজলদি ওকে বাড়িতে আর কি যা রান্না হয়েছিল সেই খাবারই দেয় সেদিন, একদম মানে পুরো নিরামিষ আর কি। কাজলদিদের আবার ব্যাপার যেটা ছিল, উনি যেটা লিখেছেন যে ওনারা মেনলি কিন্তু নিরামিষ খেতেন, কিন্তু ওনাদের বাড়িতে একটা আমিষ রান্নাঘর ছিল। সেখানে মানে ডিম বা মাংস কিছু হতো না, শুধুমাত্র মাছ হতো। ডিম বা মাংস খেলে বাড়ির বাইরে খেতে হতো, নিজের ঘরে নয়। আর ওনার স্বামী ডিম বা মাংস কিছুই খেতেন না। আর ওনার শ্বশুর বাড়িতে ওনার শ্বশুর শাশুড়ি সবাই পুরোপুরি নিরামিষ। কিন্তু এই বাড়িতে একটা আমিষ রান্নাঘর ছিল, সেটা এই কাজলদির জন্যই বানানো হয়েছিল, কারণ উনি বিয়ের আগে কিন্তু মাছ মাংস দুটোই খেতেন। যাই হোক, তো ছেলেটিকে ভাত, তারপরে ছানার তরকারি, ডাল আর একটা সবজি এটা হয়েছিল দিয়েছে। এবার ছেলেটাকে একটা মানুষ যেরকম প্রমাণ খেতে পারে সেরকমই পরিমাণ ওকে খাবার দেওয়া হয়েছে। ছেলেটা পরম তৃপ্তিতে খেয়েছে। এবার কাজলদি জিজ্ঞেস করেছে কি রে তোর পেট ভরেছে তো? তখন বলছে হ্যাঁ দিদি পেট ভরেছে, কিন্তু ঠিক আছে এ চালিয়ে নেবো আমি। তখন কাজলদি বলছে কেন, দিদির বাড়িতে এসছিস, তাহলে তুই মানে পেট ভরে খাবি না? তার বলছে না না ঠিক আছে। এই বলে ছেলেটাকে আরেকটু ভাত দিয়েছে, আর একটু সবজি ডাল সব দিয়েছে। সেটা পেট ভরে আবার খেয়েছে। এবার মজার বিষয় হচ্ছে, এইরকম করে ওকে যতবার জিজ্ঞেস করছে যে কিরে তোর পেট ভরেছে, ও বলছে হ্যাঁ হ্যাঁ পেট ভরে গেছে, ঠিক আছে, মনটা ভরেনি কিন্তু ঠিক আছে পেটও ভরে গেছে। মানে বলতে চাইছে যে ওর আরেকটু হয়তো খেতে পারবে, কিন্তু সেটাও সরাসরি বলছে না। আর কাজলদি ওটা বুঝতে পারছে এবং কাজলদি ওকে আবার ভাত দিচ্ছে, আবার তরকারি দিচ্ছে, আবার ডাল দিচ্ছে, এরকম করে দিচ্ছে। মানে ভীষণ মজার বিষয় হচ্ছে যে এই করতে করতে মানে একদম শেষ ভাতের দানাটুকু অবধি কিন্তু কাজলদি ওকে দিয়ে দেয়। এবং ডাল বলুন, তরকারি বলুন, সব কিছু মানে যা যা রান্না ছিল ঘরে সবার জন্য করা, সেই পুরোটাই কিন্তু কাজলদি একটু একটু করে ওকে পুরোটাই দিয়ে দেয়। এবং ছেলেটিও কিন্তু পরম তৃপ্তিতে মানে 3-4 বারে পুরো খাবারটা খেয়ে নেয়। এইবারে তো কাজলদি ভাবছে যে এবারে যদি ও চায় তাহলে তো ওকে একটুখানি মানে বসতে বলতে হবে, কারণ ভাত নেই, তরকারি নেই, কিচ্ছু নেই আর। তো এই খাওয়ার পরে ছেলেটা না একটা খুব সুন্দর করে ঢেকুর তোলে। এবার ঢেকুর তুলে বলে আহ কি খাবার খেলাম গো, কি ভালো রান্না করো দিদি তুমি, খুব ভালো লাগলো আমার। তো এই বলেও পরম তৃপ্তি পায় এবং কাজলদিকে বলে যে তোমাদের তো রাধা মদন আছে, তো তুমি একটা কাজ করো, আমি তো মন্দিরের জন্য ফুল নিয়ে যাচ্ছি, এই দেখো আমি কি সুন্দর মালা এনেছি, তুমি না এই মালাটা রেখে দাও, তুমি দেখবে মানে মোটামুটি মানে ওই ছোট ছোট সাদা সাদা বেলকুড়ির মালা। তো তখনও কুড়িগুলো ফোটেনি। তো বলছে তুমি এই মালাটা রেখে দাও, আর তুমি না এই মালাটা কি করবে, তুমি এটা ঠাকুর ঘরে তোমার একটা বাটি চাপা দিয়ে একটু জল দিয়ে রেখে দাও, দেখবে সকালবেলা সুন্দর ফুটে যাবে।
এবারে কাজলদি ওটা নিয়েছে, বলছে এবার আমি আসি। হ্যাঁ, কাজলদি বলছে যে তখন বৃষ্টিটা অনেকটা থেমে গেছে। কাজলদি বলছে ঠিক আছে, আবার তাহলে একদিন আসবি। তো বলছে হ্যাঁ গো দিদি, আমি তোমার বাড়িতে আসবো না? তুমি আমাকে এত সুন্দর করে নিজের ভাইয়ের মতো করে আমাকে এত ভালোবাসলে, এত স্নেহ দিলে, আমি আসবো না? আমি ঠিক আবার আসবো। এবার ও চলে গেছে। এবার তো কাজলদি মানে জাস্ট এবার ভাবছে যে এবার আমাকে তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে, কারণ রাত হয়েছে, এবার ওনার স্বামীও চলে আসবে। তো উনি সঙ্গে সঙ্গে ওই ভাত আর একটা সবজি ডাল উনি চটপট করে করে নেয়, এবং এর মধ্যে ওনার স্বামী চলে আসে। তো ওনার স্বামীকে উনি এই ছেলেটার কথা আগেই বলেছিল, তো উনি বলেন যে জানো তো আজকেও এসেছিল, তো ওকে আমি এরকম সাধ্যমতো একটু দিয়েছি। এবার এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ওনার স্বামী বলেছে ভালো করেছো। এবার বিষয় হচ্ছে যে ওই ছেলেটিকে ওই ওই খাবারটুকু খাইয়ে, মানে যেটা কাজলদি ইমেলে মেনশন করেছে, যে ছেলেটা কতটা তৃপ্তি পেয়েছে আমি জানি না, বাট আমি এত বেশি খুশি হয়ে গেছিলাম, আমার নিজের এত বেশি ভালো লেগেছিল ওকে আমার সামনে বসিয়ে খাওয়াতে, যে আমার মনটা মানে মনে হলো যেন আমার বুকের ভিতর থেকে একটা বড় পাথর নেমে গেল। ওই যে একটা কষ্ট ছিল, ওই যে ওই সাধক আমাকে সাপসাপান্তর করতে করতে চলে গেছিল, সেই কষ্টটা যেন মনে হয় যেন কোথায় লাঘব হয়ে গেল। যাই হোক, তো এরপরে তো উনি ওই মালাটা রেখে তারপর রান্নাবাড়ি করে ওরা নিজেরা খেয়ে দিয়ে শুয়ে পড়ে। এবার সকালবেলার ঘটনা। সকালবেলা এবার ওনার যখন উনি সকালবেলা স্নান টান করে পুজো দিচ্ছে, তো সেই সময় না ওনার মনে পড়লো যে আরে কালকে তো ছেলেটা আমাকে দুটো মালা দিয়েছিল, মালা দুটো দেখতে হবে আমার কোথায়। এবার উনি সেই সময় মানে ছেলেটা যখন চলে গেল, তারপরে উনি এসে তাড়াহুড়ো করে রান্নাবাড়ি করতে আবার লেগে গেল, তো উনি না মনে করতে পারছে না যে মালাটা কোথায় রেখেছে। এবার উনি দেখছে ঠাকুর ঘরে যেখানে আর কি ফুল মালা বাতাসা যেখানে থাকে সেখানে দেখছে নেই, উনি সেখানে রাখেনি, এবং উনি না মনেও করতে পারছে না যে এক্স্যাক্ট কোথায় রেখেছে। যাই হোক, পুজো টুজো হয়ে গেছে, এবারে সারাদিন ভাবছি মালাটা গেল কোথায়, আমি কোথায় এমন রাখলাম। এইবারে ওনাদের ঠাকুর ঘরে ঢোকার আগে একটা ছোট স্পেস মতো জায়গা ছিল, এবং সেখানে ঠাকুরের বাসন রাখা থাকতো, একটা আলমারি মতো ছিল। এবার ওই যে ছেলেটি ওই মালা দুটো দিয়ে চলে গেছিল, তো কাজলদীপ তখন একটা মাথায় চাপ ছিল যে আমাকে এবার তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে, কারণ সব রান্না ফুরিয়ে গেছে। তো কাজলদি কি করে, তাড়াহুড়ো করে ওই মালাটাকে ঠাকুরের ওই যেখানে বাসন থাকে সেই আলমারির মধ্যে একটা থালার উপরে দিয়ে একটু জলের ছিটে দিয়ে একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে উনি চলে কাজ করছিলেন। এবার বিকেল নাগাদ ওনার ওই কথাটা মনে পড়ে, উনি সঙ্গে সঙ্গে গেছেন, গিয়ে দেখছে যে মালাটা ঠিকমতো ফুটেছে কিনা, সেটা দেখার জন্য উনি আলমারিটা খোলেন। অদ্ভুত বিষয় হচ্ছে, উনি যখন ওই বেলফুলের যে কুড়ির যে মালাটা ছিল সেই বাটিটা যখন খুলে মালাটা যখন উনি বের করতে যাবেন, উনি মানে ওটা যখন খুলেছে তখন ওই মানে বেলফুলের খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, কিন্তু উনি যখন বাটির ঢাকনাটা খুললেন উনি কিন্তু ওখানে কোনো বেলকুড়ির মালা পেলেন না। উনি কি পেয়েছিল জানেন? মানে আপনারা শুনলেও হয়তো মানে খুব অবাক হয়ে যাবেন, আপনাদের হয়তো কারো কারো বিশ্বাস নাও হতে পারে, কিন্তু কাজলদি যেটা মেনশন করেছেন, বারবার লিখেছেন, যে ওইটা ওই বেলকুড়ির মালাটা একটা সোনার মোটা চেনে পরিণত হয়েছিল। এবার আপনাদের হয়তো মনে হতে পারে যে হয়তো ওই চেনটা ওনারই ছিল, কিন্তু ওনার এরকম কোনো চেন, ওনার বা ওনার শাশুড়ি মায়ের কারোরই কিন্তু এরকম কোনো সোনার গয়না ছিল না। ওনাদের আলাদা সোনার গয়না ছিল, কিন্তু ওই রকম সোনার গয়না কিন্তু ওনাদের ছিল না। ওই চেন যে ওখানে কোথা থেকে এলো, এবং ওই ছেলেটি স্পষ্ট সেদিন ওনার হাতে দুটো বেলকুড়ির মালা দিয়েছিল, সেই বেলকুড়ির মালা কি করে যে সোনার হারে পরিণত হলো সেটা উনি নিজেও জানেন না। এবং এই আর্থিক অনটনের জন্য ওনাকে কিন্তু মানে কিছু সামান্য কিছু গয়না উনি বন্ধক দিয়েছিলেন, এবং তারপরে কিন্তু সেই টাকা চোকানোর মতো কিন্তু সুযোগ হয়নি। সেই জায়গা থেকে এরকম একটা মোটা সোনার হার, একটা চেন কোথা থেকে কিভাবে এলো উনি বহুক্ষণ ভেবেও কিছু কুলকিনারা করতে পারলেন না। এবং উনি যখন বুঝতে পারলেন যে এটা ভগবানের লীলা ছাড়া কিছু নয়, উনি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ওনার ঠাকুর ঘরে ঠাকুরের কাছে লুটিয়ে পড়লেন।
এবং উনি বুঝতে পারছিলেন না যে অ্যাকচুয়ালি ওনার সাথে কী ঘটনা ঘটছে। এবং এই দিন মানে উনি ওনার স্বামী বা ওনার বাড়ির লোক শ্বশুর শাশুড়ি কাউকে উনি এই বিষয়ে কিছু বলার মতো পজিশনে ছিলেন না। এবং সেই রাতে উনি একটা স্বপ্ন দেখেন। উনি যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নটাও কিন্তু একটা মানে অভাবনীয় স্বপ্ন, যে স্বপ্নের কথাটা শুনলে আমাদের হয়তো রূপকথার গল্প মনে হতে পারে। উনি সেদিন স্বপ্ন দেখেন। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে কাজলদের কিন্তু খুব একটা ঘুম আসতো না, খুব ঘুমে ডিস্টার্ব হতো, উনি ঠিকমতো ঘুমোতে পারতেন না। তো সেদিন উনি শোয়ার সাথে সাথেই যেন পরম শান্তিতে ঘুমিয়ে পড়েন এবং উনি হঠাৎ করে একটা স্বপ্ন দেখেন। উনি যে ঘরে শুতেন সেই ঘরের সামনে একটা জানলা ছিল মাথার কাছে। উনি যেটা দাবি করেছেন ইমেলে যে সেদিন কিন্তু ওনার প্রথমে খুব ভালো ঘুম আসে এবং তারপরে ওনার একটা ধূপের গন্ধে ওনার ঘুমটা ভেঙে যায়। যথারীতি উনি মানে সেই গভীর ঘুম থেকে উনি জেগে গেছিলেন এবং তখন একটা তন্দ্রা মতো রয়েছে, পুরোপুরি জাগাও না আবার পুরোপুরি ঘুমে আছেন তাও নয়। উনি বুঝতে পারছেন যে ওনার মাথার কাছে কিছু একটা আলো মনে হচ্ছে যেন এসে দাঁড়িয়েছে, কিছু একটা আলো, যে আলোটা ওইখানে আসার কথা নয়। এবং উনি চোখটা খুলতে চাইছেন কিন্তু উনি চোখটা সেভাবে খুলতে পারছেন না। এবং ওই যে ছেলেটি, ওই যে ছেলেটিকে উনি সেই ওই নরনারায়ণ সেবার দিন দেখেছিলেন, যে ছেলেটি উনার বাড়িতে এলো, উনি তাকে সাধ্যমতো খাওয়ালেন, সেই ছেলেটি এসে যেন ওই জানলার পাশে এসে দাঁড়িয়েছে। এবং ছেলেটি যেন ওরকম ওই সেই সদা হাস্য মুখ নিয়ে কাজলদিকে বলছে যে তোর কোনো কষ্ট থাকবে না, তোর কোনো কষ্ট পাওয়ার দরকার নেই, তোর কোনো দুঃখের কারণ নেই, সব দেখবি একদিন ঠিক হয়ে গেছে। আর যে মানুষটা কোনো কারণ ছাড়া তোকে এতটা চিন্তা, এতটা কষ্ট, মানসিক কষ্ট দিল, সেও একদিন দেখবি তোর কাছে সে একদিন তোর কাছে এসে ক্ষমা চাইবে। কারণ তুই তাকে কোনো অপমান করিসনি, তুই তাকে কোনো অসম্মান করিসনি, আর তোর সমস্ত সমস্যা মিটে যাবে, তুই কোনো চিন্তা করিস না, তুই শুধু মন দিয়ে রাধা মদনকে ডেকে যা। এই কথাটা বলে উনি মনে হলো আর কি, কাজলদির মনে হলো ছেলেটা যেন ওই জানলার পাশ দিয়ে সরে গেল এবং এই আলোটাও যেন আস্তে 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 কমে গেল। এই বিষয়টা যখন চলছিল তখন কিন্তু কাজলদি খুব চেষ্টা করছিল চোখটা খোলার, বাট কোনো কারণে উনি যেন চোখটা খুলতে পারছিলেন না। মানে উনি চেষ্টা প্রচুর করছিলেন কিন্তু কোনোভাবেই উনি চোখটা খুলতে পারছিলেন না। কিন্তু এবার যেটা হলো, উনি না মানে থপ করে উঠে পড়লেন, মানে মনে হলো যেন ওনার শরীরটা একটা আলাদা মানে জোর এলো এবং উনি উঠে না বসলেন। এবং উঠে বসে উনি হতভম্ব হয়ে গিয়ে এদিক ওদিক তাকাতে থাকেন। উনি দেখছেন কোথাও কেউ নেই, জানলাটা খোলা রয়েছে কিন্তু জানলার পাশে এরকম কোনো আলো নেই, কিছু নেই। কিন্তু পুরো ঘরটা যেন একটা সুন্দর মিষ্টি গন্ধে, একটা ফুল মিষ্টি ভোগের খিচুড়ি হলে যেরকম একটা পুজোর ঘরে যেরকম একটা গন্ধ হয়, পুরো ঘরটা মনে হচ্ছে একটা মৃদু গন্ধে এরকম ভরে আছে। এবার কাজলদি না কিছুতেই বুঝতে পারছে না যে ব্যাপারটা ঘটলোটা কি, কি এমন ঘটনা ঘটলো। এবং উনি না মনে প্রাণে তখন মানে ওইখানে ওই খাটে বসে বসে উনি রাধামদনকে ডাকছে, রাধামদন আমি কি দেখলাম, তাহলে কি তুমি এসছিলে আমার কাছে, তুমি আমাকে স্বপ্নে দেখা দিলে, আমি কি করলাম, মানে আমি বুঝতে পারছি না মানে কি হলো এটা। উনি না সত্যি মানে তখন উনি বলছে যে আমার হাত পা থরথর করে কাঁপছে, স্বপ্নটা দেখে যখন আমি উঠলাম আমি ওটাকে পুরোপুরি স্বপ্নও বলতে পারবো না, আবার পুরোপুরি যে একদম সামনাসামনি বাস্তবে দেখেছি সেটাও নয়, মানে ওনার হাত পা রীতিমতো কাঁপছে। এরপরে যেটা ঘটলো, এরপরে 2-3 দিন একদম স্বাভাবিক যায়, কিছুই উল্লেখযোগ্য ঘটে না। এরপরে ওই যে জমিটা কেনা হয়েছিল, সেই জমিটা যে আরেকজন যে কিছু টাকা দিয়েছিল, সেই লোকটি হঠাৎ করে একদিন ওনাদের বাড়িতে আসে এবং সেই লোকটা এসে বলে যে যাদের থেকে ওরা জমিটা কিনেছিল, যে লোকটি আর কি ওনাদেরকে এই ভুয়ো জমি দিয়েছিল, তার নাকি খোঁজ পাওয়া গেছে। এবং এর 2 দিন পরে ওই লোকটির কিন্তু সত্যি সত্যি খোঁজ পাওয়া যায় এবং লোকটি কিন্তু এরা হাতে নাতে ধরে ফেলে। তো লোকটি নিজের দোষ স্বীকার করে এবং সে বলে যে আমাকে কিছুদিন সময় দিন, আমি আপনাদের সমস্ত টাকা ফিরিয়ে দেবো, আমি এটা অন্যায় করেছি, আমি ভুয়ো কাগজ বানিয়েছিলাম,
আমি দিয়ে দেবো। এবং সত্যি সত্যি কিন্তু লোকটা মানে পুরো টাকা দিতে পারে না, কিন্তু 90% প্রায় টাকা কিন্তু উনি ফেরত দিয়েছিলেন। এবার তাও 90% টাকা ফেরত দিয়ে সেটা অনেকটাই টাকা। তো ওনারা কিন্তু সেই ওনাদের টাকার বেশিরভাগটাই ফেরত পেয়ে গেলেন। বেশিরভাগেরও মানে কিছু অংশ ছাড়া বাকিটা পুরোটাই ফেরত পেয়ে গেছিলেন। এবং সেই টাকা দিয়ে কিন্তু ওনাদের যে বাজারে যে ধারবাকি হয়ে গেছিল, সেই ধারবাকিগুলো কিন্তু ওনার স্বামী শোধ করে দেন। এবং যে লোকটার খোঁজ যে পাওয়া যাবে বা সে যে নিজের দোষ স্বীকার করবে, এই বিষয়ে কিন্তু কাজলদি এবং ওনার স্বামী বা ওনার শ্বশুরবাড়ির লোকেরা সবাই প্রায় হাল ছেড়ে দিয়েছিল, ভেবেছিল যে এই লোকটাকে কোনোদিনই হয়তো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সত্যি ভাবুন, ভগবানের আশীর্বাদ ছাড়া এটা কি সত্যিই সম্ভব? সম্ভব নয় কিন্তু। এবং হঠাৎ করেই যে ওনাদের সংসারে একটা মনে হলো যেন ভগবানের আশীর্বাদের মতো একটা কিছু ঘটলো। এখানে মানে আশীর্বাদের মতো বললে হয়তো ভুল হবে, সত্যি হয়তো পরিবারটা ভগবানের আশীর্বাদ পেয়েছিল। সবকিছুই ঠিকঠাক হলো, কিন্তু কোথাও যেন কাজলদির একটা খচখচানি থেকে গেছিল। এবং এর মধ্যে যেটা হলো, কাজলদি ওই যে মন্দিরটার কথা বলেছিল, সেই মন্দিরে একদিন কাজলদি গেল ছেলেটির সাথে দেখা করতে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই মন্দিরে মানে ওইখানে আরো 2-3টে মন্দির রয়েছে, ওই ছেলেটির বিষয়ে দুটো মন্দিরই জিজ্ঞেস করলো কাজলদি যে এরকম একটি ছেলে আছে। কিন্তু ওই ছেলেটার কথা না মানে কেউ চিনতে পারলো না, বলছে না আমাদের এখানে তো এরকম কোনো ছেলে নেই। আর একটা মন্দিরে গেল, হলে আপনাদের মন্দিরেই তো কাজ করে, সেই ছেলেটার কথাও কিন্তু কেউ বুঝতে পারছে যে না আমাদের এখানে এরকম কোনো ছেলে নেই। মানে কাজলদি এত ডেসক্রিপশন দিল, এত কিছু বলল, কিছুই কিন্তু বুঝতে পারল না। এবং ওই যে গয়নাটা যে বেলকুড়ির মালা যে কি করে গয়নায় পরিণত হলো, সেটাও কিন্তু কাজলদি ওনার শ্বশুর শাশুড়ি সবাইকে জিজ্ঞেস করলো যে এই হারটা ওনাদের কিনা। তারাও বলছে না গো, আমাদের এরকম হার বাড়িতে কারণ নেই। এবং ওই হারটা কিন্তু কাজলদি নিজে ব্যবহার করতেন। উনি কিন্তু ওনার ঘরের যে রাধামদন রয়েছে, উনি সেই রাধামদনকে পরিয়ে রাখতেন, এবং কখনো কখনো 1-2বার হয়তো উনি নিজে পড়েছিলেন। যাই হোক, তো এরপরেও কিন্তু কাজলদির মনে একটা খচখচানি ছিল, একটা দুঃখ কষ্ট রয়ে গেছিল, ওই সাধক বাবার সাথে যদি আর একবার দেখা হতো। তো এরপরের ঘটনাটা শুনলে আপনাদেরও খুব অবাক লাগবে। একদিন কি হলো, এই কটা হবে 12টা 12:30 দুপুর, কাজলদি সেদিনও বাড়িতে একা। তো উনি বাড়িতে রয়েছেন এবং হঠাৎ করেই দেখে যে ওনার বাড়ির দালানের কাছে কেউ একজন এসেছে। এবং কাজলদি যখন ঘরের ভিতর থেকে দেখে তখন কিন্তু উনি চিনতে পারে না যে কে এসেছে বা বুঝতেও পারে না। এবার ওনার প্রাথমিকভাবে মনে হয়েছিল ওই ছেলেটি এসেছে। তো কাজলদি তো খুব হাসি খুশি হয়ে বেরিয়েছে, এবং বেরিয়ে কাজলদি না হতভম্ব হয়ে গেছে। দেখছে যে ওই ছেলেটি আসেনি, তার বদলে ওই সেই সাধু বাবা যে আজ থেকে প্রায় 1 বছর আগে ওনার বাড়িতে এসেছিল, এবং ওনার দান পছন্দ হয়নি বলে উনি সেই দান ছুঁড়ে ফেলে ওনাকে শাপশাপান্তর করে গেছিল। এবার উনি তখন দেখেন যে ওই লোকটি রয়েছে, এবং লোকটি এসে দাঁড়িয়ে রয়েছে। তো সঙ্গে সঙ্গে উনি মাথায় ঘোমটা দিয়ে বলছে, সাধু বাবা আপনি বসুন, আমি আপনাকে অনেক খুঁজেছি। তো ওনাকে ভালো আসন পেতে দিয়েছে, আসন পেতে ওনাকে বলছে যে আপনি এখানে বসুন, আপনি কি মানে কি আমি আপনাকে সেবা করব বলুন। সেদিন আমি জানি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু আজ আপনি আমাকে সেবা করার সুযোগ দিন। তো উনি তো তখন সঙ্গে সঙ্গে গিয়ে ঘরে যা ছিল সেসব দিয়েছে, সমস্ত কিছু দিয়ে যাতে ওনাকে খুশি করা যায়। ওনার পা ধোয়ার জন্য জল এনেছে। তখন ওই সাধু বাবা মানে তখন মানে উনি আরো বৃদ্ধ হয়ে গেছে, রোগা হয়ে গেছে। উনি তখন বলছে, মা আমাকে তুমি ক্ষমা করো, তুমি সেদিন কোনো ভুল করনি। সেদিন আমি শুধু শুধু তোমার উপরে ক্রোধ করেছিলাম, আমি তোমাকে অনেক অহংকার দেখিয়ে অনেক খারাপ কথা বলেছি, আমি নিজেকে অনেক বড় ভাবতাম। কিন্তু আমি বুঝেছি যে তুমি তো একটা গৃহবধূ হয়ে তুমি আমাকে যে সম্মান দিয়েছিলে, তুমি তোমার সাধ্যমতো আমাকে যা দান করেছিলে, আমার সেদিন উচিত ছিল সেই দান তোমার মানে সাগ্রহে গ্রহণ করা, সেটাকেও সম্মান করা। কিন্তু ভুলটা তুমি করনি, ভুলটা করেছিলাম আমি। আমি আমার ক্ষমতাকে, আমি নিজেকে ভগবানের জায়গায় বসিয়ে ফেলেছিলাম, এবং আমি তোমার সাথে সেদিন যে ব্যবহারটা করেছি সেইটা কিন্তু আমি খারাপ করেছিলাম। তো দোষটা এখানে আমারই, তুমি কোনো দোষ করোনি। তো এইগুলো যখন বলে তখন না মানে কাজলদি রীতিমতো কাঁদছে।
উনি বলছেন, না আমার ভুল, আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন, আপনি এত বড় মানুষ। তখন উনি বলছেন, না, বড় ছোট বলে কিছু হয় না, ভুলটা ভুলই। এই বলে উনিও ক্ষমা চান এবং কাজলদি যথাসম্ভব ওনার সেবা যত্ন করেন এবং উনি কিন্তু সেই দানও গ্রহণ করেন এবং মনে প্রাণে কাজলদি এবং তার পরিবারকে আশীর্বাদ করে যান যে তোমাদের সত্যি খুব খুব ভালো হবে, আমি মন থেকে চাই। এবং সত্যি বলতে কি তারপর থেকে কিন্তু কাজলদিদের পরিবারে আর কোনো রকম কোনো সমস্যা হয়নি, সব কিছু খুব ভালো হয়েছিল এবং আজ অবধিও কিন্তু মানে রাধা মদনের আশীর্বাদে সব কিছু কিন্তু ওনাদের খুব ভালো চলছে। তো এটা ঠিক যে মানুষ নিজেকে যতটা বড় মনে করে বা অনেক সময় নিজের অহংকার বশে অনেক কিছু এমন কথা বলে ফেলে যেটা কিন্তু একেবারেই তার বলাটা উচিত না, সে যেই হোক না কেন। তো সেক্ষেত্রে কিন্তু তাকেও তার কর্মের ফলটা ভোগ করতে হয়। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে।